নির্মাণাধীন বিল্ডিং থেকে অথবা হচ্ছে যে পেছন থেকে একটা বুলেট আসছে, বুলেটটা ঠিক এক জায়গায় লাগছে, ওই ছেলেটার তৎক্ষণাৎ শেষ। আমি রাস্তা তখন ওই পাশে ছিলাম। আপনি দেখছেন? হ্যাঁ, টাস করে পড়ে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাল জুলাইয়ের গল্প বললেই আমাদের সেই রাজপথের আবু সাঈদ, মুগ্ধ বা ফারহানকেই তো মনে পড়ে যায়। অজস্র মায়ের আহাজারি কান্না এখনো বাতাস ভারী করে রেখেছে। আবার সেই যুদ্ধে ওই যে বললাম যে আবু সাঈদ, মুগ্ধ বা ফারহান, তাদের সহযোদ্ধা যারা শেষ পর্যন্ত জীবনটাকে বাজি রেখে লড়াই করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ উপহার দিয়ে এখনো পর্যন্ত টিকে আছেন, তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে বাংলাদেশের জন্য যে অধিকার প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, অথবা সেই প্রত্যাশিত বাংলাদেশ তারা পেয়েছে কিনা সেটা নিয়ে তারাও কিন্তু ভাবছেন। সেই ভাবনাগুলোই আমাদের শুনতে হবে। সেই সম্মুখ যোদ্ধাদের গল্প যদি আমরা না শুনি, সেই সম্মুখ যোদ্ধাদের গল্পগুলো যদি আমরা না ধারণ করি, না উপলব্ধি করি, তাহলে এই বিপ্লবের যে চেতনা বা বোধ সেটা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে যাব। আর সে কারণেই প্যানভিশন টেলিভিশনের এই বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্প। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, চলুন তার সঙ্গে পরিচিত হয়ে নেই। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ পণ্ডিত। মামুনুর রশিদ পণ্ডিত, আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির হাসনাবাদ গ্রাম। চট্টগ্রামের ফটিকছড়ি, মানে চট্টগ্রামের মানুষ আপনি? জি। আর ঢাকায় অবস্থান করছেন কোথায়? ঢাকায় আমার বাসা হচ্ছে খিলকেত। আচ্ছা, খুব ভালো। আমি একদম মূল জায়গায় চলে যাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনি ওই সময়টায় সম্মুখ সমরেই ছিলেন, মানে সম্মুখ যোদ্ধাই যদি আমরা বলি, সেই জায়গাটাতে আপনি ছিলেন। জি। কেন ছিলেন সেই প্রসঙ্গে আমরা পরে আসব। জি। 15, 16, 17 এই সময়গুলোতে, মানে জুলাইয়ের 15, 16, 17 যখন পুরো দেশ জেগে উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই 9 দফাটা যখন আস্তে আস্তে 1 দফার দিকে যাচ্ছে, এবং তার সঙ্গে যখন শুধু তখন আর ছাত্র সমাজ নয়, দেশের আপামর জনসাধারণের সম্পৃক্ততা যখন তৈরি হয়েছে, সবাই যখন তাদের অধিকারের জন্য আন্দোলনে রাজপথে নেমে এসেছে, তখন আপনি কোথায় ছিলেন? শুরুতেই আমি দেশবাসীকে এবং আমার এই সাক্ষাৎকার যারা শুনবেন সকলকেই বিজয়ের নতুন বাংলাদেশে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমি আমার সাক্ষাৎকার শুরু করতে চাই। আপনি যেটি বলছিলেন, কোটা আন্দোলন হলেও এই যে 15, 16, 17 তারিখের প্রশ্ন যেহেতু আমাকে করলেন, এই 15 তারিখ স্পেসিফিক হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাঙ্কারফুল স্থানে আমি ছিলাম। এই সাঙ্কারফুল স্থানে আমি উত্তরা থেকে এবং খিলকেত এই এরিয়াগুলো থেকে একটা বড় একটা বহর নিয়ে ছাত্র জনতার, যেহেতু আমি নিজেও ছাত্র এবং আমরা এই ছাত্র সমাজ নিয়ে যেহেতু উঠা বসা, তাদের সাথে সম্পর্ক আমি ছাত্র হিসেবে, এবং আমার হচ্ছে যে ছাত্রদের সাথে খুব ভালো মিশা হয়, সেই হিসেবে আমার উত্তরাতে এবং খিলকেতে আমরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাঙ্কারফুল এরিয়ায় আমরা যাই। কারণ একটা বিষয়, ঢাকার অন্যতম একটা পয়েন্ট এই আন্দোলনটা এত বেশি ইফেক্টিভ এবং এত বেশি মানুষের মুক্তিকামী, মানুষের আগ্রহের জায়গা এবং মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে যেখানে পেরেছে, যে যেখানে সুযোগ হয়েছে সেখানে অংশগ্রহণ করছে যার যার সুবিধা মতো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এরিয়া এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগ, তাদের দোসররা যেভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে ফ্যাসিজম কায়েমের যে স্থায়িত্ব তারা করতে যাচ্ছে, সেটার যারা প্রতিবাদী তাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেদেরকে সারা দেশে। তো আমরা সাঙ্কারফুলে যাই, সেখানে সারাদিন পুলিশ সহ প্রশাসনের যে লোকেরা ছিল সবাই নীরব ভূমিকা পালন করছে। অনেকটা এমন, তোমরা মারামারি করো,
যে জিত আমরা তাদের পক্ষে, আমার এমনটাই মনে হয়েছে। তো ওই দিনের অবস্থা এই যে সাঙ্কারফুল এরিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ সহ তাদের ঠকাই বাহিনীরা যেভাবে করে আমাদের উপর ইটপাটকেল এবং হচ্ছে যে কিছুক্ষণ পর গুলি এবং ককটেল আমাদের উপর নিক্ষেপ করতেছিল। এর মধ্যে প্রত্যেকটা গুলি, কারণ পুরো রাস্তাটা হচ্ছে ভরপুর ছাত্র দিয়ে, প্রত্যেকটা গুলি টার্গেট করতে হচ্ছে না, গুলি করলেই একজন দুইজন এভাবে পড়ে যাচ্ছে, একটা গুলি মানে 1-2 জন 3 জন এভাবে পড়ে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে আপনাদের হাতে কি ছিল? আমাদের হাতে ছিল পতাকা, লাঠি এবং হচ্ছে যে ইট, মানে কোনো আগ্নেয়াস্ত্র তো ছিল না আপনাদের? এটা তো প্রশ্নই আসে না, প্রশ্নই ওঠে না। এটা আমরা পাবো কই এবং হচ্ছে এটার দরকার কি? আমরা এই যে স্বৈরচার এবং পৃথিবীর ইতিহাসে যত এর স্বৈরচারের পতন হয়েছে ইটপাটকেল লাঠি দিয়েই তাড়ানো হয়েছে। ঠিক আমাদের নিরুপায় হবে আমরা মানব প্রাচীর হয়ে সেখানে এই টোকাই বাহিনীদেরকে আমরা প্রতিরোধের জন্য সারাদিন কাজ করছি এবং ওখানেই ছিলাম সর্বশেষ পর্যন্ত, যখন সন্ধ্যা পেরিয়ে আসতেছিল। প্রতিরোধ করাটাই তো আপনাদের কাজ ছিল, আমাদের কাজ ছিল। যেন আপনারা তো আর আক্রমণ করতে রাস্তায় নামেন নাই, আক্রমণ করার তো প্রশ্নই আসে না। তারা এই যে যারা আন্দোলনকারী তাদের উপর যে হামলা করতেছিল এবং দাবির ছাত্রদের যারা ন্যূনতমভাবে কথা বলতেছে তাদের উপর যেভাবে করে হামলা করতেছে এবং তাদের রাতে হলে গিয়ে নির্যাতন করতেছে এবং সারা দেশে যে একটা মেসাকার অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা যতটুকু জানি সেদিন মেয়েদেরকে, আমাদের বোনদেরকে মানে বেদম পেটানো হয়েছে, ওরা পিটিয়েছে। এই ওনাদেরকে পিটানোর বিষয়টা আমি এটা আপনার 17 তারিখের বিষয়টা পরবর্তীতে বলছি। এই 15 তারিখ আমরা এই সাঙ্কারফুলটা ধরে রেখেছি এবং এভাবে ঢাকা কলেজের সামনের লাশ হওয়ার বিষয়টা আপনারা জানেন। এবং এই সাঙ্কারফুলে বেশ কিছু ভাইদের গুলিবিদ্ধ ভাইকে আমি নিজেই হচ্ছে যে পার্শ্ববর্তী মেডিকেলে হচ্ছে আমি কি করছি নিয়ে গেছি এবং ওখানে আলহামদুলিল্লাহ বেশ সহযোগিতাও পাইছি আমরা যে নিয়ে যাচ্ছি, তারা ওখানে মুভ করেছে, এইভাবেই কাটলো। সর্বশেষ যখন সন্ধ্যা হয়ে আসতেছিল, আমরা যেহেতু অনেক দূর থেকে গেলাম, খিলকেত, উত্তরাবাণী, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দূর, তো সাধারণ ছাত্ররাও যারা আছে অনেকেই মানে যার যার মতো করে চিনে না বা অনেকের সাথে গেছে। সন্ধ্যা যেহেতু হয়ে আসতেছিল, আমাদের যারা লিডিং পজিশনে ছিল সবাই হচ্ছে বলতেছে ঠিক আছে, আমরা তো একটা শৃঙ্খলার মধ্যে ছিলাম যে আমরা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত ছিল। সন্ধ্যা হওয়ার পরে বাকিটা পরবর্তী যারা যেভাবে করে মুভ করা দরকার সেভাবে করে করছে। এই 18 তারিখ এভাবে শেষ, 15 তারিখ এভাবে শেষ। 16 তারিখও আমরা ঠিক এভাবেই ছিলাম বিচ্ছিন্নভাবে বা ফুরাইয়াতেও কোনো নির্দিষ্ট স্থান ছিল না। 17 তারিখে গিয়ে জানাজা শেষ করলাম। জানাজা শেষ করে যখন আমরা মিছিল নিয়ে, বিষয়টা একটু পরিষ্কার করবেন, ওই যে শহীদদেরকে নিয়ে যে জানাজা, যে এখানে সমন্বয়করা সহ সবাই মিলে যে জানাজার আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা তো একদম প্রথম সারি থেকে শুরু করে ছোট বড় সকল মিডিয়াগুলো এটা সবাই জানে। মিছিল শেষে হচ্ছে ওদিন তো মানে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো অলিগলি, এমন কোনো মোড় ছিল না যেখানে প্রশাসনের অবস্থান ছিল না। মনে হয়েছে যে মানে ওদের কি টার্গেট এমন ছিল যে আন্দোলনকারী থেকে যেন প্রশাসনের লোক এখানে বাড়াই ফেলি, ওদের উদ্দেশ্য কি এটা ছিল কিনা। এত প্রশাসনের অবস্থানের মধ্যে থেকেও আমরা যখন অসংখ্য অগণিত ছাত্র জনতার জমায়েতে আমরা জানাজা শেষ করে মিছিল নিয়ে, 17 তারিখ মিছিল, 17 জুলাই মিছিল নিয়ে আমরা যখন এই যে গোল চত্বর থেকে মুভ করতেছিলাম, ওদিকেও পুলিশ এবং কতটুকু মিছিল যাওয়ার পর থেকে তারা ওখান থেকে টিয়ার গ্যাস এবং হচ্ছে যে লাঠি চার্জ পর্যায়ক্রমে তাদের যে এই একটা পরিবেশকে মেসাকার করে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেগুলো করলো। এই গ্যাসের কারণে মানে না নেওয়া যাচ্ছে নিঃশ্বাস, না চোখগুলো খোলা যাচ্ছে, এর মধ্যে পড়তেছে লাঠি চার্জ, সবগুলো মিলাইয়া এত কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে সময়গুলো, মানে যে যার যার মতো পারতেছে এই পরিবেশে। আর ওখানে জায়গা ছোটো হওয়ার কারণে সব দিকে ওয়াল করা, তো এই দেওয়ালের কারণে অনেকে দেওয়ালগুলো উঁচু হওয়ার কারণে দেওয়ালটা পেতে পারতেছে না। এবং সবচাইতে বিভৎস যেটা দেখছি, মেয়েরা, আমরা পুরুষ, আমরা ছাত্র যারা আছি তারা পর্যন্ত দেওয়াল টপকাতে পারতেছি না এবং হচ্ছে এই পরিবেশের চাপ যেটা সেটা সহ্য করতে পারতেছি না, সেখানের মধ্যে মেয়েরা পায়ে পিষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে খুব বেশিতে হয়েছে। এবং মেয়েদের চিৎকারগুলো বাঁচান এবং হচ্ছে যে মানে কীভাবে করে কি করতেছে জিনিসটা, মানে আমরা যে যার যার মতো আত্মরক্ষার মধ্যে আছে, এত ভয়াবহ অবস্থা। আরেকটা যে আপনি আরেকজনকে সহযোগিতা করবেন,
আপনি নিজেই নিশ্চয় নিতে পারতেছেন না, আমি নিজেই নিশ্চয় নিতে পারতেছি না, শুধু আরেকজনকে কীভাবে সহযোগিতা আমি চোখে দেখতেছি না, তাহলে আমি কীভাবে সহযোগিতা করব? প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থার মধ্যে আমি কোনো মতে ডাবল টপকাইতে গেলাম। ডাবল টপকাইতে গিয়ে হচ্ছে আমি আমার এই পাশ হচ্ছে এই যে প্যান্টের সাথে এই যে গ্রিলের যে ফেরেক সেটার সাথে লেগে যায়। তো এত একাভাবে লেগছে, আমি আবার পিছনে মুভ করতে হয়েছে। উঠে মুভ করতে গিয়ে আমার পুলিশের প্রচণ্ড রকমের একটা বাড়ি আমার এই হাতের মধ্যে পড়ে। তো আমি অনেকটা শক হয়ে গেলাম আসলে, মানে ইনস্ট্যান্ট আমি করতে পারতেছিলাম না, এত জোরে বাড়িটা এখানে পড়লো। শেষ পর্যায়ে আমি আবার বাড়ি খেয়েও আমি আবার মুভ করতে গেলাম, নিচে লাফ দিলাম। এই চোখে তখন দেখতেছিলাম না সব কিছু, মানে এর মধ্যে ঝাপসাপ সাহসের মধ্যে করতেছিলাম। এর মধ্যে পার হয়ে দেখলাম কতটুকু গিয়ে আগুন জ্বালাইলো ছাত্ররা, এবং যার যার মতো করে তারা আগুনের কাছে নিয়ে যাচ্ছে, অনেকে হাঁটতে পারতেছে না, এই ধরনের অবস্থা। তো কিছুটা স্বাভাবিক হলাম, এবং দীর্ঘ সময় আমরা বের হওয়ার জন্য নানাবিধ পথ খুঁজতেছিলাম কীভাবে বের হবো সেফ জোনে যাওয়ার জন্য। এই সেফ জোনে যাইতে গিয়ে আমাদের প্রতি আমাদের যে বড় ভাইয়েরা আছে বা আমাদের যারা লিডিং পজিশন আছে সবাই নির্দেশনা দিচ্ছিল যে শাহবাগের দিকে কোনোভাবে বের হওয়া যাবে না। আচ্ছা, কারণ শাহবাগ দিকে গেলেই হচ্ছে নিশ্চিত মানে মেরে ফেলবে, না হলে মানে বড় সড় ক্ষতির আশঙ্কা আছে। এইটা ফেলে মেরে ফেলতেছে বা যার যারকে অবস্থা এইভাবে করতেছে। তো আমরা আসলে অনেকেই হচ্ছে যে শাহবাগ কোন দিকে এটাও বুঝি না, এই জিনিসটা যে যার যার মতো সেফ হওয়ার চেষ্টা করতেছে। অনেকেই ওদিকে চলে গেছে, নানাদি বিপজ্জনক স্থান দিকে চলে গেছে। তো অনেকেই বাবা হামলা শিকার হয়েছে। আমরা হচ্ছে যে আমাদের সাথে আরো ভাইয়েরা ছিলেন এবং ওনারাও বের হওয়ার জন্য নানাবিধ উপায় খুঁজতেছিলেন। তো খোঁজার পরে কোনোভাবে বের হওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ সময় আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় আমরা ঘুরে 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 বিভিন্ন দিকে, সর্বশেষ আমরা নিউ মার্কেটের যে পথ সেটা দিয়ে আমরা বের হলাম। ভিআইপি বাসে উঠে আমাদের অন্যান্যদের খোঁজখবর নিয়ে সেফ জোনে গিয়ে তারপর আমরা ওই দিনের সময়টা, এবং তখন আমার হাতটা প্রচন্ড রকমের ব্যথা। আচ্ছা, ব্যথা মানে এতক্ষণ তো আসলে টের পাচ্ছিলেন না, মানে এদিকে মনোযোগ দেওয়ার সুযোগ হচ্ছিল। যখন বের হইছি আমার মনে হচ্ছে আমার ব্যথাটা বাড়ছে, কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত মানে আমি যে এই ব্যথাটা থেকেও আমার এখন মানে আমি আসলে বের হচ্ছি কিভাবে, এই জিনিসটা আমার কাছে খুব বেশি মানে মাথার মধ্যে ঘুরতেছিল। তো ব্যথা থাকলেও আমার হচ্ছে বের হচ্ছে কিভাবে এই জিনিসটা আমাকে অনেকটা ব্যথা কমিয়ে দিয়েছে বলা যায়। যখন বের হয়েছি তখন দেখতেছি না আমার ইনজুরিটা অনেক বেশি, হাতটা নাড়াতে পারতেছিলাম না। আমাদের সাথে আমার একজন মিকদাদ ভাই নামের একজন ভাই ছিল, উনি সহ বাসে উঠলাম, উনি সান্ত্বনা দিল। তো এভাবে করে খোঁজখবর নিচ্ছিলাম। এই 17 তারিখটা এভাবে গেল, পার করলাম। এবং এই 17 তারিখ আমাকে সবচাইতে বেশি যেটা আমি আবার বলতে চাই, এই যে মেয়েদের চিৎকারগুলো আমার কাছে ওই দিন খুব বিভৎস মনে হয়েছে। এবং ওই দিন প্রশাসনের ভাইদের লাঠিচার্জ এবং যে হামলা, সেটা আমাকে কখনো ভুলতে দিবে না। ওরা যেটা তখন বলবার চেষ্টা করেছে একদম, যেহেতু মানে ওই সময় আপনি ছিলেন, এই যে আপনাদেরকে যে মানে এলোপাথারি পিটানো, মারপিট করা, মানে আপনারা কি নিজের থেকে আগে ওনারা যখন দাঁড়িয়েছিল, প্রশাসন যখন ওখানে বললেন যে প্রচুর পরিমাণে প্রশাসনের লোকজন, আপনারা কি নিজের থেকে কোনো উস্কানি দিয়েছিলেন? আপনার মনে পড়ে আপনাদের টিম থেকে? উস্কানি দিব কেন? জানাজা শেষ হলো এবং হচ্ছে এই আন্দোলনটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। জি। এবং আমরা বারবার প্রশাসন থেকে শুরু করে যারা দেশপ্রেমিক সকলের কাছে আমরা সহযোগিতা চাচ্ছিলাম, এবং এই সহযোগিতা যত দিন বাড়তেছে সহযোগিতার পরিমাণ আলহামদুলিল্লাহ বাড়ছে। জি। এবং এটাই আসলে তারা নিতে পারছিল না। জি। যখন এবং তাদের উপরও নির্দেশ বলেন বা যেভাবেই হোক, তারা যখন হামলা শুরু করছে, এটা মিছিল নিয়ে যাচ্ছে, এখন মিছিল মেসাকার করার জন্য নিশ্চয়ই তাদের নির্দেশনা ছিল, সেজন্য তারা তাদের টিয়ার গ্যাস থেকে শুরু করে, কিন্তু মিছিল থেকে তো তাদের উপরে কোনো অ্যাটাক করা হয় না। এটা তো আমাদের অ্যাটাক করার কিছু ছিলই না, ওদিন লাঠিই ছিল না, ওদিন কোনো কনকরা ছিল না। ওইভাবে পার করলেন। জি। এরপরের আপনার আমরা উত্তরায় আজমপুরে অবস্থান নিই 18 তারিখ। উত্তরা আজমপুরের 18 জুলাই 18 জুলাই এই যে মেসাকার পুরো দেশবাসী জানে। আমি যদি একটু বলি, র্যাব আমার যেটা দেখা, আমরা তো মানে এক জায়গায় স্টে ছিলাম না। কোথায় সেটা? উত্তরার কোথায়, কোন জায়গায়? বলছি, হ্যাঁ বলছি যে 18 তারিখ উত্তরা আজমপুরের ব্রিজের নিচে যে আপনার এই জসিমউদ্দিন, এখানে র্যাবের আমার দেখা র্যাবের কিছু মানে বেশ কিছু
সদস্য ওখানে অবস্থান নিয়েছিল, সকাল থেকে ওখানে এভাবে ছিল। তারা ওভাবে করে মুভ করে নাই। ঠিক আজমপুরের যে ব্রিজ, ওই ব্রিজের নিচে হচ্ছে আন্দোলনকারীরা ওই যে বিএনএনসের যে জায়গা, ওখান থেকে যখন স্লোগান দিয়ে আসা শুরু করছে, তখন পুলিশ ছিল হচ্ছে যে রাস্তার পূর্ব পাশে। ওখান থেকে তারা রাস্তার এ পাশে এই তাদের টিহার গ্যাস এবং হচ্ছে যে সাউন্ড গ্রেনেড, এগুলো যে শব্দ যন্ত্র, এগুলো তারা ফুটাচ্ছিল এবং মাঝখানে তারা ছোটরা গুলি মারতেছিল। এর মধ্যে আন্দোলনকারীরা এদিকে যাচ্ছে, ওরাও তাদের অবস্থানে আসার চেষ্টা করতেছে, এভাবে অনেক সময় যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে যখন দিন যতই বাড়তেছিল, মাঝে মধ্যে ওরা কি করতেছিল, তাজা বুলেট তারা নিক্ষেপ করতেছিল, মারতেছিল এবং অনেকে আহত হচ্ছে। এবং ওই দিনের সবচাইতে যেটা আমি এটা বলে ফেলি যে তারা এভাবে করে দিন যত বাড়তেছে গুলি করতেছে, ছোটরাগুলি তো মানে এগুলো তো বিবরণ দেওয়ার মতো বিষয় না। এরপরে 4টার দিকে করে খুব সম্ভবত, কারণ আমাদের কাছে আমি বাটন মোবাইল নিছি, অ্যান্ড্রয়েড মোবাইল নেওয়ার সুযোগ ছিল, মানে নিষেধ ছিল, কারণ চেক করতেছে না কখন কীভাবে করে আমরা আটকা পড়ি। তো শেষ পর্যায়ে গিয়ে আমরা 4টার দিকে খুব সম্ভবত এই সময়টাতে র্যাব তাদের বাহিনীদেরকে নিয়ে আক্রমণ করার জন্য গেছে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটছে কিছুক্ষণ, খুব সম্ভবত 10 মিনিট মতো তারা পিছু, 10 মিনিট মতো তারা চেষ্টা করার পরে তারা পিছু চলে গেছে। চলে যাওয়ার পরে তারা একটা চক্রান্ত করে ওই যে আজমপুর ব্রিজ জসীমউদ্দীনের আগ থেকে উঠে 6 থেকে 7টা গাড়ি, তাদের যে শাহজাহান যে বুলেট প্রুফ যে গাড়িগুলো, সেগুলো নিয়ে তারা একদম হাই স্পিডে আন্দোলনকারীদের মুখে, মানে ব্রিজের উপর দিয়ে, আন্দোলনকারীদের উপর দিয়ে একদম মানে ব্রিজের উপর দিয়ে আসছে। ব্রিজের উপর দিয়ে এসে একদম হাই স্পিডে আন্দোলনকারীদের দিকে তারা ছুটছে গাড়িগুলো নিয়ে। মানে এটা পরিকল্পিত ছিল, পরিকল্পিত না যে আমি যদি একটু মেলানোর চেষ্টা করি, দর্শক আপনাদেরও মনে থাকার কথা যে উত্তরা আজমপুরের বা যেই পয়েন্টের কথা আমাদের এই আজকের অতিথি ভাইটা বলছেন, আমি প্রাথমিকভাবে দেখে আমার ব্যক্তিগত ধারণা থেকে, মানে দেশটা তো আমার, তখন তো বিশ্বাস করতে কষ্ট হয়েছে নিঃসন্দেহে। আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ হতে পারে ওনারা হয়তো বা নিজেদের আত্মরক্ষার জন্য এভাবে গাড়ি নিয়ে ভাগছিলেন বা পিছু হটছিলেন বা পালিয়ে যাচ্ছিলেন, সেরকম কিছুটা। মানে ওই যে বললাম না যে দেশটা তো আমার দেশের প্রশাসন আমার দেশের উপরে গাড়ি মানে আমার মানুষের উপরে গাড়ি চালিয়ে দেবে, এটা তো বিশ্বাস করা যায় না। কিন্তু আজকে সেই ঘটনাটা আপনি একটু মিলিয়ে নেন এবং আমাদের আজকের অতিথি কিন্তু সেটাই বলছেন যে ব্যাপারটা পরিকল্পিত ছিল। যখন ওনারা পিছু হটে গেলেন র্যাব বাহিনী, যে এখন কি করা যায়, তাহলে কি করতে হবে, আন্দোলনকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে হবে। এই গাড়ি চালিয়ে দেওয়ার যে বিভৎস চিত্র, এটা শুধু একবার গেছে এমন না, তারা পেছনে গেছে আবার চালাই দিছে, একদম ফিসে ফেলছে। এই যে ফিসে ফেলার যে চিত্র, এগুলো মানে মানবতা বিরোধী, এর থেকে আসলে মানবতা বিরোধী আর হয় না। একজন মানুষের উপর এভাবে, একজন ছাত্রের উপর এই মানবিকতার বিপর্যয় এখানে হলো। এরপরে যখন এই ইয়াটা হলো এবং এরপরে ওদের গাড়ির উপরেও কিন্তু প্রতিরোধ করতে, ওদের গাড়ির উপরে ওদের সদস্য একজনকেও ধরলো এবং হচ্ছে যে হামলাটা, মানে ওদের প্রতিরোধটা হলো। এক পর্যায়ে র্যাবকে আমরা আর খুব বেশি দেখি নাই, এরপরে চলে গেছে তারা, বুঝতে জানি। তো বিজিবির সদস্যকে সর্বশেষ আমি দেখি নাই। এই যে পিছিয়ে দেওয়ার পরে মানুষের মানে আতঙ্ক হয়ে গেছে, একটা আতঙ্ক বিরাজ করতেছিল, এই ধরনের কেমনে কীভাবে সম্ভব। শেষ পর্যায়ে গিয়ে পুলিশ আসরের পরে মাগরিবের আগের দিয়ে করে একদম ব্রাশ ফায়ার করে দিছে। আচ্ছা, বিজিবি এবং হচ্ছে র্যাব, ওরা পাশে কোথাও ছিল কিনা আমি জানি না, আমি দেখি নাই। পুলিশ, আমার যেটা মনে হয়েছে তারা না তাকাতে এরা নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য তারা ব্রাশ ফায়ার করে দিছে। একদম ব্রাশ ফায়ার করার কারণে যে সব দিকে হাওমাও চিৎকার, এবং আজমপুরের এদিকে রিক্সাওয়ালারা দেখি মানে শুধু আহত, কে মরছে কে বাঁচছে এটা বুঝার উপায় নেই, এত রক্তাক্ত অবস্থা। তো যে যার দিকে পারতেছে দৌড়তেছে। আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা যদি একটু বলেন। এবং এই ঘটনার মধ্যেই আমার পাশ দিয়ে
এই পাশ দিয়ে বুলেট যায়, হ্যাঁ বাম পাশ দিয়ে বুলেট যায়। তো এই আল্লাহর রহমত, এটা যদি সেই যাত্রায় আপনি এর পরবর্তীতে বেঁচে গেলেন। হ্যাঁ বেঁচে গেলাম, মানে বুলেটটা যদি আরেকটু ইনার সাইডে লাগতো, জি, তাহলে হয়তো আজকে আপনাদের সাথে এখানে কথা বলার সুযোগ হতো কিনা, আল্লাহ যদি হায়াত না রাখতো। এটা হচ্ছে বিষয়। এই পুলিশের ব্রাশ ফায়ারের পরপরেই যখন মাগরিবের আগের দিকে করে, ঠিক আজমপুর যে রোড ওই যে পশ্চিম দিকে করে, পশ্চিম পাড়ের পশ্চিম দিকে করে যে রোড গেছে ক্রিসেন্ট হসপিটালের পাশ দিয়ে, জি, ক্রিসেন্ট হসপিটাল থেকে একটু আগে নির্মাণাধীন একটা বিল্ডিং, পাশে আর একটা 3 তলা বিল্ডিং। ওই যে ব্রাশ ফায়ার করার পরে আন্দোলনকারীরা তো একবার হামলা হলে কিছুক্ষণ বা স্বাভাবিকভাবে একটা ইয়া থাকে, বা যার যার মতো করে সরাই যায়, আবার একত্রিত হওয়া একটা সময় লাগে। একত্রিত হতে গিয়ে মানে অবস্থান নিতে গিয়ে একজন রাস্তার পাশে এর পাশ দিয়ে বাবু করে বসছে, একদম গ্রিলের সাথে মেইন রোডে। জি, নির্মাণাধীন বিল্ডিং থেকে অথবা হচ্ছে যে পেছন থেকে একটা বুলেট আসছে, বুলেটটা ঠিক এক জায়গায় লাগছে, ওই ছেলেটার তৎক্ষণাৎ শেষ। আমি রাস্তা তখন ওই পাশে ছিলাম, আপনি দেখছেন, হ্যাঁ, টাস করে পড়ে গেল। এভাবে করে 3টা বুলেট আসছে ওখানে, এবং পরবর্তীতে ওখানে আন্দোলনকারী ছাত্ররা নির্মাণাধীন বিল্ডিং এবং হচ্ছে যে ওই পাড়ের যে বিল্ডিং, এই দুইটাতেও চেক করলো। নির্মাণাধীন বিল্ডিংয়ে 3 থেকে 4 জন মানুষ পাইছে, তারা আওয়ামী লীগ করতো, এটা প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। বাট তারা গুলি করছে কিনা সেটা আমরা শিওর ছিলাম না। তাদেরকে মারছে, বাট কি করে নেই, মানে যেহেতু গুলি করছে কিনা শিওর না, সেজন্য ওই যে গুলি করার যে রিয়াকশন সেটা তাদের উপর দেখানো হয়নি। আচ্ছা প্রিয় ভাই, আসলে আপনাদের এই সম্মুখ সমরের গল্প যতই শুনি না কেন, জি, এগুলো তো শুধু গল্প নয়, এটা ঘটেছে। জি, আমি 18 তারিখের আরেকটা বিষয় শেয়ার করি, প্লিজ। এই যে টেহার গ্যাস নিক্ষেপ করলে যে অনেকেই বিভিন্ন ধরনের এফেস্ট এবং হচ্ছে যে এই গ্যাস লাইট থেকে মানে বিভিন্ন যে আগুন জ্বালানোর জন্য যে জিনিসপত্র, এগুলো যার যার মতো কথা নিছে, কিন্তু সবাই তার নিতে পারে না, সবাই নিতে পারেনি। তো আমি যেটা দেখলাম, উত্তরবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার এই সাক্ষাৎকারের মধ্যে ধন্যবাদ জানাতে চাই, এবং শুধু উত্তরবাসী কেন, এভাবে অজানা অদেখা সারা দেশে আসলে সহযোগিতা করে গেছে। এই যে বিভিন্ন জন তাদের কাগজ খবর এনে দিচ্ছে আগুন জ্বালানোর জন্য, এবং হচ্ছে যে আমি দুপুরে দেখলাম আন্দোলনকারীদেরকে খাওয়ানোর জন্য তাদের ডেকসি রান্না করা খাবার এভাবে নিয়ে আসছে, ডেকসি সহ রেডি করে আনবে, এই সুযোগ কই? মায়েরা রান্না করে পাঠিয়ে দিয়েছেন বা ওনারাই নিয়ে আসছে, এবং বিস্কিট, নানা ধরনের এই মানে আপ্যায়নের জিনিসপত্র দিয়ে যাচ্ছে। এই জিনিসটা আসলে আমরা নিজেরা অবাক হচ্ছিলাম। তো আরেকটা সবচেয়ে বেশি আশা জাগানিয়া বিষয়, যে রিক্সাওয়ালাদের অবদান। জি, আলহামদুলিল্লাহ, এই যে তাদের এই অবদানগুলো দেখলে আমাদের আমি আবেগ আপ্লুত হয়ে যাই, যে রিক্সাওয়ালারা ভাড়া নিচ্ছিল না ওই দিন, যে মামা আপনাদের এই মেসাকারগুলো দেখে আমাদের ভালো লাগতেছে না, চিন্তা করেন আমরা কি করতে পারি। একজন রিক্সাওয়ালাকে অনেক সময় আমরা ওনার ন্যায্য ভাড়াটা না দিতে চাইলে, কায়িক পরিশ্রম তো করে, তারা তো পরিশ্রম করি টাকাটা নেয়। আমি অনেক দেখেছি যে মানে ওনাদেরকে, আমি আসলে এই বিষয়টাকে নিতে পারি না, হ্যাঁ, যে ওনাদেরকে 20 টাকার ভাড়া অনেক সময় আমরা দিতে চাচ্ছি না, বা 30 টাকা ভাড়ার জায়গায় 20 টাকা দিচ্ছি, 10 টাকা নিয়ে করছি, তারা গা মুছছেন, ঘাম মুছতেছেন। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা ছোট্ট করি, সেটি হচ্ছে যে আমার সাথে আমার জীবনে কখনো কোনো রিক্সাওয়ালা মামার সাথে আমার কোনো দিন কোনো ঝামেলা হয়নি, এই জন্য যে আমার কাছে সবসময় আমি যখন বসে থাকি তখনও আমার মধ্যে একটা কাঁচুমাচু অবস্থা থাকে, যে একটা মানুষ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে কি পরিমাণ নিঃস্বার্থভাবে আমরা এই জুলাই গণ আন্দোলনের রাজপথে দেখেছি, সেটা আপনিও বলছেন। মানে এটা কোন রাস্তাটা সবচেয়ে সেফ, ওই রাস্তা দিয়ে ভাড়া নেয়নি তারা। হ্যাঁ, এমন অনেক ঘটনা ঘটেছে তাদের। কয় টাকা তারা ইনকাম করে, এবং ওই সময় তো মানুষও খুব বেশি বাইরে বের হয়নি, তাদের ইনকামের পথও কিন্তু অত বেশি খোলা ছিল না তখন, মানুষ তো রাস্তায় অত বের হয়নি, তাদের ইনকামটাও কম হয়েছে, এবং এই মানুষগুলোকে, এবং এখনো পর্যন্ত তারা সেই গল্পটা করে। জি, আপনি আরেকটা বিষয় অফ এয়ারে বলছিলেন, একজন আন্টির কথা বলছিলেন। জি, আমরা আন্দোলনে যাচ্ছিলাম, স্বাভাবিকভাবে সাধারণ ছাত্ররা তাদের সে আন্দোলনে যাচ্ছে, বা আমি এই যে অর্গানাইজ করে নিয়ে যাচ্ছি, বা আরও যারা যারা এক একটা টিম হয়ে যে যার যার মতো করে নিয়ে যাচ্ছে, আমাকে এরকম আমার পরিচিত, যেহেতু আমি
এই যে আমাদের যে পরিচিত আন্টি এবং হচ্ছে যে আমাকে যারা চিনে এর মধ্যে অনেকেই নক দিচ্ছিল যে মামুন তোমাদের কি অবস্থা, তোমরা সুস্থ আছো কিনা, তোমাদের খাবার দাবার কিভাবে খাচ্ছ, এই যে পুরো দিন ওখানে যাচ্ছ, বা তোমাদের সাথে যারা যাচ্ছে তাদের কি অবস্থা। একজন আন্টি ওনার সঞ্চয় সবকিছু ক্লিয়ার মানে একত্রিত করে আমাকে 25,000 টাকা দিছে যে তোমরা এটা দিয়ে তোমাদের খরচ চালাও, এই যে খাবার এইগুলো করো। এভাবে করে যে যার যার পক্ষ থেকে এই যে তুমি 2,000 টাকা নাও, আর এক আন্টি যে বলছে তুমি এটা ওখানে দিবা। আমরা মোটামুটি গল্প তো পেলাম আসলে এই গল্প অবস্থান থেকে এই গল্প তো অজস্র, মানে লক্ষ লক্ষ গল্প এই জুলাই গণ আন্দোলনে। আমার শুধু আপনার কাছে এটাই জানতে চাওয়া যে মানুষের এই যে অনেক দিনের না বলা অধিকারের যে প্রশ্ন, কষ্ট, সবকিছুই তো দলা পাকিয়েছিল, তাই না? কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে সেটা গণ আন্দোলন, 9 দফা থেকে 1 দফার আন্দোলন, এই সব কিছুই তো সচক্ষে আপনারা দেখেছেন। এবং এই যে গণমানুষের সম্পৃক্ততা, মানে এটাকে নানানভাবেই তো বিভিন্ন ন্যারেটিভে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ছোট্ট শিশু বাচ্চা নিয়েও আমরা দেখেছি যে রাজপথে মা বা বাবা চলে এসেছে। একজন মায়ের গল্প আমি জানি, নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, উনি কোনো একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমার তো বড় কোনো সন্তান নাই, তাহলে আমি এই ছোট বাচ্চাটা আছে কোলের বাচ্চাটাকেই নিয়ে আসছি। আমরা তো উত্তরাতেও দেখছি এবং হচ্ছে যে বিশেষ করে উত্তরাতে আমরা বড় একটা সময় আন্দোলনে বড় একটা সময় ছিলাম হচ্ছে উত্তরাতে, এবং উত্তরাতে একদম সর্বসাধারণের অবস্থান দেখছি এবং তাদের ছাত্ররা যেভাবে লড়াই করে যাচ্ছে সে লড়াইয়ে তারা নানাবিধভাবে কেউ খাবার দাবার নিয়ে সহযোগিতা করতেছে, কেউ সাহস দিচ্ছে, কেউ হচ্ছে যে কোন দিকে কিভাবে হামলা আসতেছে, কোন দিকে প্রশাসনের লোক আছে, এই জিনিসগুলো নানাবিধভাবে ইনফর্ম করতেছে। একদম শেষ অংশে আসি, সেটা হলো যে এই তো আন্দোলন চালিয়ে গেলেন, 5 আগস্টে আপনি কোথায় ছিলেন সকাল থেকে? বলছি 18 তারিখ এই ম্যাসাকারের পরে আমরা এরপর তো ইন্টারনেট বন্ধ, এটা সেটা অনেক ঝামেলা যাচ্ছে পর্যন্ত যে কারফিউ দিল, এর আগ পর্যন্ত আন্দোলন গেল। 18 তারিখের পরে উত্তরা কেন্দ্রিক আন্দোলন হয়েছে, বাট 18 তারিখের ম্যাসাকারের কারণে সবার মধ্যে একটা ভয় কাজ করতেছিল, মানে কাজ করবারই কথা। তো এরপরে কারফিউ হয়ে গেল, তো অনেকটা আন্দোলন নীরব হয়ে গেল সারা দেশে। একদম কেমন আমার অবজারভেশন যে সব জায়গায় কোথাও নিয়ে গেল আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে। তো আমার কাছে মানে খুব আফসোস হচ্ছিল, বা আমার সিনিয়র যারা আছেন তাদের কাছেও আমি যোগাযোগ করতেছিলাম, আমার অন্যান্য বড় ভাই যারা আছেন, যে ভাই এতগুলো লাশ, এতগুলো ক্ষয়ক্ষতি, আমাদের এতগুলো ভাই আহত হইল, চোখ হারাইলো, পা হারাইলো, সে ভাইগুলোর মানে আসলে বৃথা বলতে আমরা যে লক্ষ্যে আসলে গেলাম কিছুই তো হইল না, তাহলে এই যে একটা কারফিউর মাধ্যমে কি সব শেষ গেল? এই থেমে যাওয়ার উত্তর আসলে কেউ দিতে পারতেছে না, একটা সাহস দিচ্ছিল। শেষ পর্যায়ে যখন আবার কারফিউ শেষ করে আবার অন হলো, এভাবে করে করে একটা পর্যায়ে যখন বিশেষ করে এই যখন আগস্ট শুরু হলো, বিশেষ 28 তারিখে, জুলাইয়ের 28 তারিখের পর থেকে শুরু করে এই যে 5 তারিখের পর্যন্ত আন্দোলনটা আবার সাঙ্গা হতে শুরু করলো আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা দিন আন্দোলন একদম লাফিয়ে লাফিয়ে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের যে পতন সেটাকে ত্বরান্বিত করতেছিল আলহামদুলিল্লাহ। আমরা আপনার অবস্থানটা আমি একটু প্রোগ্রামের শেষে বাকি সময়টাতে আমরা উত্তরা কেন্দ্রিকও ভেবেছিলাম, এরপর হচ্ছে যে এর মাঝখানে কয়েকদিন আমরা উত্তরা কেন্দ্রিকে আপনি বেশি ছিলাম, এর মাঝখানে কয়েকদিন ছিলাম আমরা হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা, যেটা যমুনা ফিউচার পার্কের আপনার সামনে আমরা ছিলাম। এবং হচ্ছে আমরা এই 3 তারিখ 4 তারিখ এই 2 দিন ছিলাম আমরা স্পেসিফিক যমুনা ফিউচার পার্কের সামনে। ওই দিন পুলিশ খুব কোনো ধরনের অসুবিধা করে নাই। 3 তারিখ 4 তারিখ 3 তারিখ এবং 4 তারিখ আমরা যমুনা ফিউচার পার্কের সামনে ছিলাম। ওই দিন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের, ওদের ব্যাপক অবস্থান ছিল, বাট বিশেষ করে 3 তারিখ বেশি অবস্থান ছিল তাদের। তারা কোনো ধরনের আমাদেরকে ইফেক্ট মানে আক্রমণ করার চেষ্টা করে নাই। আমরা শুনতে পাইছি কুড়িল এবং হচ্ছে যে বসুন্ধরা দিয়ে ভিতরে যে 300 ফিট দিয়ে বের হওয়ার যে রাস্তা, সেদিকে এই ছাত্রলীগ সহ আরও যে তাদের অঙ্গ সংগঠনের যে লোকজন তারা নানাবিধভাবে তারা চেক করতেছে, হামলা করতেছে, এভাবে ঘটনা ঘটতেছে। 5 তারিখও আমরা ঠিক যমুনাতে ছিলাম এবং ওদিন তো কারফিউ চলতেছে। ওদিন সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি
এবং হচ্ছে সাথে পুলিশও ছিল, অন্যান্য বাহিনীরাও ছিল, আমরা আমাদের মতো করে ছিলাম। তো ওরা বারবার মাইকিং করতেছিল, আপনারা বাইরে বাসায় চলে যান, নিরাপদ জন্য চলে যান, আপনারা ওদের মতো করে ওরা যে অ্যালার্ম সেটা করতেছে। এক পর্যায়ে গিয়ে তারা অনেকক্ষণ পর্যন্ত এভাবেই মাইকিংয়ের মধ্যেই ছিল। তারা আস্তে আস্তে সামনে আগাইতে শুরু করছে এবং এক পর্যায়ে মাঠে লোকজন নেমে স্লোগান দেওয়া শুরু করছে এবং তারা গুলি করা শুরু করছে। গুলি বলতে ছোড়রা গুলি। এবং তাদের মনে হচ্ছে যে অনেকটা ফায়ার বুলেট না কি জানি বলে, যেটা সাউন্ড বুলেট, যেটা মনে হচ্ছে অনেক বুলেট এসে সবাইকে ম্যাসাকার করে দিচ্ছে, কিন্তু কিন্তু ওই ধরনের আসতেছে না। শেষ পর্যায়ে কিন্তু সত্যি সত্যি তারা বুলেট ছুড়ল। এবং আমার যেটা মনে হয়েছে এটা সেনাবাহিনীর থেকে আসছে, কারণ তারা অগ্রভাগে ছিল। এবং ওই দিন একজনের মাথা একদম কি হয়ে গেছে, সে পরবর্তীতে বাঁচছে কিনা আমি আসলে খোঁজ নিতে পারি। যাই হোক, এই এত কিছুর পরে বা এত, এবং এরপরে হচ্ছে আমরা এই উত্তরার যে মিছিল, আমি ওই জায়গায় আসছি, সেটি হচ্ছে যে এত কিছু দেখবার পরে, নিজে একজন সম্মুখ সমরের যোদ্ধা থাকবার পরে, যখন 5 তারিখে শেষ পর্যন্ত শুনলেন যে ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে গেছে বা বিদায় হয়েছে, ওই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল একদম নিজের, এবং ঠিক তখন আপনি কোথায় ছিলেন? সেই সময় আমি ছিলাম যে সেনা ক্যাম্পের, অর্থাৎ এই যে বিশ্ব রোডের পরে যে সেনা ক্যাম্প, সেনা ক্যান্টনমেন্ট, ওখানে আমি ঠিক ওই সময়েই আমি সেজদায় পড়লাম। ওদের যে গোল চত্বর আছে, এই গোল চত্বরের ওখানে আমাদের অন্যান্য ভাইরাও ছিল। ওই সময় আমি শোনার সাথে সাথে সেজদা দিলাম এবং সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমি শুকরিয়া আদায় করলাম। আর ওই সময়ের যে আনন্দ বা ওই সময়ের যে সন্তুষ্টির জায়গা, আল্লাহর প্রতি শুকরিয়া, এবং আমাদের শুকরিয়া জানানো তো একটা প্রসেস আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনার ফ্যামিলিতে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনাদের ফ্যামিলিতে কে আছে? আপনার ফ্যামিলিতে আমরা 4 ভাই 1 বোন, আমি সবার বড়। আব্বু আম্মু আছে। আব্বু আম্মু জানতেন তো নিয়মিত যে আপনি আন্দোলনে যাচ্ছেন? জানতো না। আমি দু একটা ছবি ফেসবুকে পোস্ট করতেছিলাম মাঝে মধ্যে। এটা জানার পরে বা এটা ডাবির ওই এই 17 তারিখের পোস্ট নিষেধ করেনি ওনারা আপনাকে? না, ওনারা তো আসলে উপভোগ করে ফেসবুকে কানেক্টেড না। ওই যে মানুষজন গিয়ে দেখাইলে, আমি কিন্তু আমার ফ্রেন্ডস সার্কেল যারা দেখানোর মতো তাদেরকে আমি বলে দিছি যে এগুলো কি করা যাবে না। তারপর তারা শুনে যায় এবং আম্মু খুব বেশি মানে কান্নাকাটির মধ্যে ছিল, খাওয়া দাওয়া খাচ্ছে না, এই ধরনের অবস্থা। বিভিন্ন খোঁজ খবর তো পাচ্ছিল। একটা ছবি যখন দেখে গেছে, ওই যে 4 তারিখের 4 আগস্টের একটা ভিডিও, আমি সংক্ষিপ্ত একটা ভিডিও দিয়েছিলাম সামনে থেকে করে, সেই ভিডিওটা কে জানে দেখাইছে। ওই দিন তো মানে আম্মু পুরো বেহুশ অবস্থা। তো এই জিনিসগুলো পরিবার খুব বেশি চিন্তিত এবং হচ্ছে যে ইয়া ছিল। এবং আমি টোটালি জানাই না, আমাকে বারবার বলতেছিল যে তুমি বাড়িতে চলে আসো। সব গাড়ি বন্ধ, এখন টিকিট কাটা যাচ্ছে না, আমি কিভাবে আসবো, এখন তো নিরাপদ, সন্তানের নিরাপত্তাটাই বাবা মা চিন্তা করবেন। আমরা যেখানে লিড দিচ্ছিলাম, আর একটা বিষয়, এই যে লিড দেওয়ার কারণে এবং হচ্ছে যে কিলকেত এরিয়া থেকে শুরু করে অন্যান্যরা অনেকেই আমাকে চেনার কারণে, আমাকে কেন আসলে যাকে যেভাবে করে সন্ধান পাচ্ছে এবং অ্যারেস্ট করানোর জন্য তারা প্রসেস চালাইছে। এবং আমরা যে আমার নিজের বাসায় বাইরে থেকে তালা লাগাতে পারিনি ওই সময়, বাসায় এক পর্যায়ে কয়দিন বাইরে তালা লাগাই দিছি। এবং হচ্ছে তালা লাগাই দিছি বলতে অন্য এক ভাইকে বলছি আপনি তালা লাগিয়ে চলে যান, সকালে খুলে দিয়েন, এই ধরনের অবস্থার মধ্যে ছিলাম। তো এই জিনিসগুলো দীর্ঘ দুঃশাসনের পরে, আমরা আওয়ামী লীগের দুঃশাসনের পরে ওই জায়গায় আসি আমরা, যেহেতু অনুষ্ঠানটার আজকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় ভাই। সেটি হলো এই যে দুঃশাসনের পরে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশটা পেলেন, আমরা যে মুহূর্তে এখন এই ভিডিওটা ধারণ করছি বা আপনার সঙ্গে কথা বলছি, তখন প্রায় 3 মাস আমরা পার করে ফেললাম। এখন আপনি ব্যক্তিগতভাবে কেমন আছেন আর কেমন বাংলাদেশ দেখছেন, কেমন হওয়া উচিত? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি, হাতটা এখনও পরিমাণে সুস্থ না। আমি এখনও পর্যন্ত দীর্ঘ সময় যদি আমি একভাবে স্টে করে রাখি তাহলে একটা ব্যথা হয় আর কি। এখনও ওষুধ চলতেছে, আরও সময় লাগবে হয়তো। এভাবে ডাক্তারের পরামর্শ হচ্ছে যে এটা একদিনে তো হবে না, একটু সমস্যা হবে, ওষুধ যেভাবে চলতেছে চলুক, পরবর্তীতে একটা সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তবে স্বাভাবিক সব কিছু বললে আলহামদুলিল্লাহ সুস্থ, এটা হচ্ছে বিষয়। আর বাংলাদেশ থেকে প্রত্যাশা বলতে আসলে আমাদের প্রত্যাশার জায়গাটাতে যাওয়ার জন্য যে আন্দোলন, সে আন্দোলনের
আসল যে উদ্দেশ্য সেটা হাসিল হোক, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, জি প্রত্যাশা। এবং অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এই যে দেশ পরিচালনায় এখন যারা আছেন, সন্তুষ্টি অসন্তুষ্টি অনেক কিছু এর মধ্যে থাকবে বা আছে। তবে সরকার সহ সমগ্র দেশবাসী এবং ছাত্র সমাজের কাছে আমার একটা অনুরোধ, এই যে ফ্যাসিজম বা এই যে ফ্যাসিস্ট হাসিনা এবং হচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এদের দোসররা যেন বাংলাদেশে অবস্থান নেওয়ার মতো কোনো ধরনের পরিবেশ, কোনো ধরনের কার্যক্রম, কোনো ধরনের কর্মসূচি যেন নিতে না পারে। এই জন্য সবাইকে সোচ্চার এবং জোরালো পদক্ষেপ যেন আমাদের পক্ষ থেকে থাকে। আমাদের বলতে আমি সরকার এবং ছাত্র সমাজ, যার যেখান থেকে যেমন অবস্থান থাকা উচিত তেমন যেন অবস্থান থাকে। একটা প্রমাণিত ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের মানে সমর্থক বাহিনী তো আমরা পেয়েছি। আপনাদের কাছ থেকে আমার জানতে চাওয়া বা প্যানভিশন টেলিভিশনের দর্শকরা এইটুকু জানতে চাচ্ছে, সেটা হলো যে এরকম ভাবে কোনো জনগোষ্ঠী যদি ফ্যাসিস্ট হয়ে আবার নিজেদের জায়গা থেকে দানা বেঁধে উঠবার চেষ্টা করে, আপনারা নিশ্চয়ই তখনও তাদেরকে প্রতিহত করবেন। তো আমরা আছি আপনাদের সঙ্গে। শুধু আমরা কেন, পুরো দেশ আমাদের মধ্যে যে ছোটখাটো মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বা এমনি নানা ধরনের ইস্যুগুলোকে নিয়ে এই যে যারা ফ্যাসিস্টের দোসর, তারা কিন্তু একদম হাইলাইট করতে চাচ্ছে না তাদের মধ্যে ঐক্য শেষ হয়ে গেছে, তাদের মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে। এইগুলোকে হাইলাইট করে তারা দেশকে মানে আবার বিব্রতকর পরিস্থিতির দিকে ফালানোর জন্য অপচেষ্টা করতেছে। এটা সফল তো হবেই না, উল্টো আমরা এটা বলতে চাচ্ছিলাম যে সামনেও যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় দেশ, কোনো ধরনের এই ধরনের ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান নিতে হয়, সেটা শুধুমাত্র ছাত্র সমাজ কেন, সমগ্র মানুষ হচ্ছে যে এখন ঐক্যবদ্ধ। জি, এবং মুহূর্তের মধ্যে মেসেজ পাওয়ার সাথে সাথেই সবাই ঐক্যবদ্ধ হয়ে নেমে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটা বজায় থাকবে, এটা আমাদের প্রত্যাশা। এই যে আন্দোলন যারা করলো তাদের চিকিৎসাভার বহন করা যেমন সরকারের দায়িত্ব, এবং বিভিন্ন দাতব্য সংস্থা যেগুলো আছে বা বিভিন্ন সামাজিক সংস্থা যেগুলো আছে, এগুলো নানাবিধভাবে সহযোগিতা করতেছে। এগুলো দিয়ে তো আসলে হয় না। একটা জনের একটা চোখ চলে গেছে, তার লাগবে 8-10 লাখ টাকা। একটা দাতব্য প্রতিষ্ঠানটা চাইলে তো একজনকে দিতে পারে। সরকারের পক্ষ থেকে সরকারের যেন এটার পুরোপুরি পরিপূর্ণ এই যে আন্দোলনের চিকিৎসা ভারটা নেওয়া হয়। এবং এটা আমি মনে করি এই যে আন্দোলনের পরে প্রথম স্টেপ হওয়া উচিত ছিল এটা, যে আন্দোলনে আহত নিহত সবার চিকিৎসা এবং নিহতদের পরিবারের খোঁজ খবর এবং তারা আসলে কোন অবস্থায় আছে এই বিষয়গুলো খোঁজ খবর নিশ্চিত করা সরকারের দায়িত্ব ছিল। তাদের সক্ষমতার আলোকে হয়তো নিচে এটা আরো জোরালো হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি মোবারকবাদ। আর জুলাই গণবিপ্লবের একজন সম্মুখ যোদ্ধা, তার সঙ্গে কথা বলতে পারা এবং তার গল্প মানুষের কাছে পৌঁছে দিতে পারা একটা সৌভাগ্যের বিষয়। মহান রব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আমরা এই গল্পগুলো প্রচার করি এই জন্য, যাতে করে আমাদের উপলব্ধির যে জায়গা, আমাদের অনুভূতির যে জায়গা, সেই জায়গাটা যেন সব সময় জীবন্ত থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।